আমার সামনে দিয়ে হেঁটে থেকে আমরা একত্রিত আমরা করতে চাইছি। সে তার প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা কিরকম করে হয়, তবুও এ এক অপূরণীয় ক্ষতি আমাদের কাছে। তার চলার পথ চিরদিনের জন্য এই জাগতিক জীবন থেকে তো থেমে গেছে, সেজন্য আমরা তার প্রতি শ্রদ্ধায় 2 মিনিট নীরবতা পালন করতে চাইছি। পার্থকে অনুরোধ করব যে একটু সময়টা যেন দেখে। ধন্যবাদ চামেলিদি। আমি সকলকে আন্তরিকভাবে অনুরোধ করব, তোমরা বা আমরা যে যেখানেই আছি সেখানে সবাই একটু আমরা দাঁড়িয়ে যাব, স্ট্যান্ডিং ওভেশন দেব কবির আত্মার শান্তি কামনার জন্য। সকলকে আমি বলছি, তোমরা যেখানেই আছো বা আমরা যেখানেই আছি একটু দাঁড়িয়ে যাব এবং তারপরে আমরা নীরবতা পালন শুরু করব। ঠিক আছে, শুরু করছি। ঠিক আছে, চামেলিকে আমি বলছি পরবর্তী অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। চামেলিদি আনমিউট করো, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যে প্রিন্সিপাল ম্যাডাম কি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, এখন আমি আমাদের মাননীয় অধ্যক্ষা মহাশয়া অর্পিতা মণ্ডল নন্দীকে শঙ্খ ঘোষের সম্পর্কে তার অনুভূতি বা তার যা কিছু বলার সেটা আমি বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ চামেলি। আজকে আমরা সবাই এখানে একসাথে জড়ো হয়েছি ভার্চুয়াল মাধ্যমে। শঙ্খ ঘোষ নামটাই একটা মানে কি বলবো, এটা খুব বৃহত্তর একটা জগৎ খুলে দেয় সামনে, শুধু নামটাই। কবি শঙ্খ ঘোষকে আমরা অনেকভাবেই অনেককেই চিনি, কিন্তু মানুষ শঙ্খ ঘোষ আদ্যপান্ত একজন বিশুদ্ধ বাঙালি শঙ্খ ঘোষ, খুব দৃঢ় মানসিকতা, খুব ঋজু হয়ে চলা শঙ্খ ঘোষ। আর সব থেকে বড় যেটা আমার মনে হয়েছে, আমরা আমাদের প্রজন্ম ওনাকে পেয়েছি অভিভাবক শঙ্খ ঘোষ হিসেবে। আমাদের প্রজন্মে অনেক রকম অভিজ্ঞতা দিয়ে আমরা এগিয়েছি, তার মধ্যে দেখেছি যে সকলেই ওনার দিকে
মানে তাকিয়ে থাকে পরামর্শের জন্য, গাইডেন্সের জন্য, যেটা আমরা বলে থাকি গাইডেন্সের জন্য, যে এরপরে কি করবে, সেই জায়গাটা যেমন কিরম একটা শূন্য হয়ে এল। এই ধরনের মানুষ খুব কমে আসছে সংখ্যায়। উনি বোধহয় মানে আমাদের সকলের কাছে মানে খুব কি বলবো, মানে আমরা যেমন রবীন্দ্রনাথকে সব ইয়েতেই মানে ওনার কথা মনে আসে, সেইভাবে কিন্তু বেশ এতে মানে একটু যদি আমরা মানে ভাবি নিজেদের আশেপাশে কি হচ্ছে সবকিছু নিয়ে যখন আমরা দেখি, তখন কিন্তু শঙ্খ ঘোষের প্রচুর কথা মনে আসে। ইদানিং কালে মানে আমি জানি না আমাদের ছাত্রছাত্রীরা তোমরা কতটা অবগত এই বিষয়গুলিতে। আমাদের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট পাল্টে চলেছে সত্য রাজনীতির মধ্যে, সেখানেও কিন্তু ওনার বক্তব্য, ওনার মতামত, সেগুলোর দিকে আমরা সবই তাকিয়ে থাকতাম। উনি কি বলছেন, ওনার কি মত। খুব ঠান্ডা মাথার মানুষ যিনি, খুব মানে সবসময় একটা সুচিন্তন দিতে আর কি, বক্তব্য দিতে। ওনাকে ওনার কোনো বক্তব্যে মানে কি বলবো, আমরা বলে না যে কাট করতে পারতাম না, যে না উনি এটা কেন, উনি এর পক্ষে কেন বললেন, ওনার পক্ষ কেন নিলেন। নিরপেক্ষ ভাবে মানুষের জন্য ভাবা এবং সবসময় এগিয়ে যাওয়া, সবার সঙ্গে থাকা। শঙ্খ ঘোষকে কখনো মানে ভাবিনি যে এটা হয়তো আমার ব্যক্তিগত উপলব্ধি, কখনো ওনাকে আমি ভাবিনি ওনারা খুব বয়স হয়ে উনি অসুস্থ হতে পারেন, উনি আমাদের হঠাৎ করে চলেও যেতে পারেন, কেন জানি না। মানে মানুষের বয়স হয়, মানুষ চলে যায়, মৃত্যুকে আমাদের মেনে নিতে হয়, সবই কেমন আছে, কিন্তু এরম মানুষ থাকবে না এটা খুব চট করে মেনে নেওয়া যায়। এই বয়সেও উনি যেভাবে চিন্তা করেছেন সবার জন্য, মানে এই যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যাগুলো উঠে আসছে, তার মধ্যে এই যে সিএ, যেটা এনআরসি নিয়ে যেটা উনি বলছেন, ওনার এতটাই কষ্ট হয়েছে, উনি নিজেই বলছেন যে এই মাটি আমারও মাটি, সে কথা সবার সামনে এখন আমি প্রমাণ দেব কি করে। এই যে কথা, মানে উনি কবি মানুষ, কবিতার ইয়েতে বলছেন ঠিকই, কিন্তু কত সহজ ভাবে এমন ভাবে বলছেন, এই কথাটা কিন্তু যারা ওনার সমসাময়িক যারা ওই প্ল্যাটফর্মে আছে তারাও কিন্তু ফিল করতে পারছে। মানে আজকে শঙ্খ ঘোষ যে জায়গাটা থেকে ব্যথার কথাটা বলছেন, সেই ব্যথাটা কিন্তু মানুষ ফিল করতে পারছে। এত সহজ ভাবে, এত মনের এতে ছুঁয়ে যাওয়া একজন ব্যক্তিত্ব। কাল থেকেই মনটা খুব ভারাক্রান্ত, মানে এমনি আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি খুবই খারাপ, সব জায়গা থেকে খারাপ খবর আসছে, বেশিরভাগ মানুষই অসুস্থ, কারোর আত্মীয় অসুস্থ, সবার একটা যে সুস্থ নর্মাল জীবন চলছিল সেই জায়গায় যে একটা বাধা আসছে, এসেই চলেছে, এখান থেকে আমরা বেরোতে পারছি না। তার মধ্যে এই খবরটা কালকে যেন একদম চুপ করে দিয়ে গেল, মানে ভালো লাগছে না আমাদের, যেন কিছুই আর ভালো লাগছে না, কি বলবো। যাই হোক, মেনে নিতে হবে। আজকে আমরা কলেজের তরফ থেকে বাংলা বিভাগ যে এই সন্ধ্যেবেলাটা আয়োজন করতে পেরেছে তার জন্য ধন্যবাদ। তবে আমি এটাই বলবো যে এই কঠিন সময়ে আমরা যে করেছি সেখান থেকে বের হওয়ার জন্য কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন যে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আর আরো বেঁধে বেঁধে থাকি।
ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে যে ওনার এই কথাগুলো, আদর্শগুলো, সেগুলো যতটা আমরা মনে রেখে এগোতে পারবো, সবাইকে নিয়ে চলতে পারবো, ওনার প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। কবির আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। চামেলি, তুমি এগিয়ে নিয়ে যাও। প্রিন্সিপাল ম্যাডাম আমাদের যে কথাগুলো বললেন, কবি তো বটেই, কিন্তু মানুষ কেমন মানুষ, ওনারই কবিতা থেকে দুটো লাইন বলছি। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর গায়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয়। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে মনে হয়। ও দেবে? আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর সামনে গিয়ে দাঁড়ালে আমিও হয়তো কোনোদিন সঙ্গে চলতে পারি। আমরা আমাদেরই ছাত্রী, ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী, তার এই দীর্ঘ যাত্রা পথ, সেই সম্পর্কে আমাদেরকে একটু বলবে কিছু। আমি সবিতাকে বলছি পরবর্তী বক্তব্য রাখার জন্য। আমি কবির প্রণয়ন, তাতে কিছু তার জীবনের সম্পর্কে, তার লেখা সম্পর্কে কিছু কথা বলতে চাই এখানে। বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপ্রথম প্রয়াত কবি শঙ্খ ঘোষ বাংলা সাহিত্য জগতে এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। কবি লিখেছিলেন, এত বেশি কথা বলো কেন, চুপ করো, শব্দহীন হও, সব সমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর, লেখো আয়ু, লেখো আয়ু। আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ, তাই বিদায় বেলা শব্দহীন রাখা হলো। 1932 সালের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালের চাঁদপুরে জন্ম হয় কবি শঙ্খ ঘোষের। শৈশব ও কৈশোর কেটেছে নদী, মাটি ও শ্যামলিমার মাঝে। মা অমলাবালা দেবী ও বাবা সুশিক্ষক মনীন্দ্র কুমার ঘোষ পাবনার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি চলে আসেন কলকাতায়। কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর হন তিনি। এরপর কর্মজীবন হিসেবে বেছে নেন শিক্ষকতাকে। বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রভৃতি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। বিশ্বভারতী ও দিল্লি বিশ্ববিদ্যালয়েও তিনি পড়িয়েছেন। সাথে সাথে চালিয়ে গিয়েছেন নিরন্তর রবীন্দ্র চর্চা। 1949 সাল থেকে 1921 সাল পর্যন্ত টানা 72 বছর ধরে প্রকাশিত হয় তার গদ্য রচনা। কুন্তক, শুভময় রায় প্রভৃতি তার ছদ্মনাম। তার সাহিত্য সাধনা এবং জীবনযাপনের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে তার রাজনৈতিক সত্তা। ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বারবার তাকে কলম ধরতে দেখা গেছে। প্রতিবাদ জানিয়েছেন নিজের ভাষায়। কবির মৃত্যু হয় না, তিনি বেঁচে থাকেন তার লেখনের মধ্য দিয়ে। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ 1956 সালে লেখা দিনগুলি রাতগুলি। এছাড়াও বাবরের প্রার্থনা, মূর্খ বড় সামাজিক নয়, পাঁজরে দাঁড়ের শব্দ, মুখ ঠেকে যায় বিজ্ঞাপনে, বন্ধুরা মাতি তরজায়, ধুম লেগেছে হৃৎকমলে, সমস্ত ক্ষতের মুখে পড়ি, শুনি নীরব চিৎকার প্রভৃতি তার বিশিষ্ট কিছু কাব্যগ্রন্থ। এছাড়াও গদ্যগ্রন্থ, প্রথম গদ্যগ্রন্থ
1969 সালে লেখা কালের মাত্রা ও রবীন্দ্রনাথ, এছাড়াও নিঃশব্দের তর্জনী, উর্বশীর হাসি, জার্নাল, ঘুমিয়ে পড়ো অ্যালবাম, ছন্দময় জীবন, সময়ের জলছবি, ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ, ভিন্ন রুচির অন্ধকার, বটপাকুড়ের ফেনা, আইওয়ার ডায়েরি। এছাড়া তিনি ছোট ও কিশোরদের জন্য বানান বিষয়ক বই শব্দনীয় খেলা বইটি তার কুন্তক ছদ্মনামে লেখা। এছাড়াও সবকিছুতেই খেলা হয়, সুপুরি বনের শাড়ি, আমন ধানের ছড়া, কথা নিয়ে খেলা, বড় হওয়া খুব ভুল, আমায় তুমি লক্ষ্মী বলো, ওরেও বায়নাবতী, আজকে আমার পরীক্ষা নেই, ইচ্ছা প্রদীপ, সুসোহাগী প্রভৃতি তার ছোট ও কিশোরদের জন্য রচনা। এছাড়া বক্তৃতা ও সাক্ষাৎকার ভিত্তিক সংকলনের মধ্যে পাই অন্ধের স্পর্শের মতো, কথার পিঠে কথা, জানার বোধ, হওয়ার দুঃখ প্রভৃতি। 1977 সালে বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1989 সালে ধুম লেগেছে হৃৎকমলে কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। দেশিকোত্তম সম্মানে ভূষিত হন 1999 সালে, পদ্মভূষণ সম্মান পান 1911 সালে এবং পদ্মভূষণ সম্মান পান 2011 সালে এবং 2016 সালে পান জ্ঞানপীঠ পুরস্কার। কবি রবীন্দ্র সমালোচনা চর্চার একজন অন্যতম পীঠস্থান ছিলেন। তার কিছু রবীন্দ্র চর্চার অন্যতম কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, এ আমির আবরণ, ও কম্পার রবীন্দ্রনাথ, রবীন্দ্র কবির অভিপ্রায়, নির্মাণ আজ সৃষ্টি, দামিনীর গান, ভিন্ন রুচির অধিকার ইত্যাদি। তার কিছু উল্লেখযোগ্য অনুবাদ সপ্তসিন্ধু, দশ দিগন্ত, নিকোলাস গিয়েনের কবিতা ও ইকবাল থেকে ইকবালের কবিতার অনুবাদ। তার জীবনাদর্শ ছিল ভিন্ন, শুধুমাত্র প্রকৃতি কিংবা প্রেম নয়, তার লেখনীতে জীবন্ত হয়ে উঠত রূঢ় বাস্তব। রাজনীতি নিয়েও সরব ছিলেন তার কলম। স্বাধীনতার পরে কোচবিহারে খাদ্য আন্দোলনের মিছিলে পুলিশের গুলি চালানো এবং কিশোরী হত্যার প্রতিবাদে শঙ্খ ঘোষ লেখেন, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। কবিতার মাধ্যমে তিনি প্রশ্ন করেন, এ কোন দেশ? মৃত্যু তার স্খলিত অঞ্চলসালে দ্বৈত মুখে, শিশু তার জন্মে পায় দুর্বল দুয়ারে হাহাকার। প্রতিবাদে বরাবরই শানিত শঙ্খকাব্য। শব্দ ব্যবহারের দিক থেকে তিনি সচেতন শিল্পী। তার কাব্যে শব্দের বাচ্চার্থের চাইতে ব্যঙ্গার্থ অধিক গুরুত্ব পেয়েছে। চিত্রকল্প ব্যবহারের দক্ষতা এবং নবনব ছন্দরীতির বিন্যাস তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। আমি কবি শঙ্কর সম্পর্কে এটুকুই বক্তব্য রাখলাম। হ্যাঁ, আমরা সবিতার কাছ থেকে শুনলাম তার জীবন চর্চার ইতিহাস। কবিতা আমাদেরকে দিত সমবেদনা। তার কবিতা আমাদের কাছে নম্র, আন্তরিক, যেন স্বগতোক্তির মতোই এসেছে। কবি অলোকরঞ্জন দাশগুপ্ত তার বন্ধু ছিলেন। তিনি লিখছেন এই 50-এর মেধাবীতম কবি সম্পর্কে, দুঃখী সমাজ সে যেন দুঃখী বন্ধু। তার জন্য করুণায় গাঢ় হয়ে উঠল শঙ্খ ঘোষের কবিতা। সংগঠন স্বচ্ছ প্রায় লোকছন্দ নিল সে কখনো। হাওয়া যন্ত্রের মতো নথি করে রাখতে বসলো দিনকালের কায়মন বাক্যের প্রতিটি বদল। মৃত্যু রোগ লাগা সময় সংসারের নিরাময় মানত করে উৎসর্গ করতে চাইল স্বয়ং কবিকে। কবি বারবার এই শব্দ আর সত্যকে সামনে এনেছেন। দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা তার এই লেখক বা কবির কি নিয়তি সেই সম্পর্কে একটু শুনে নেব। পাঠ করছে দ্বিতীয়
সেমিস্টারের ছাত্রছাত্রীরা। অভিষেক, দীপ, রাজীব এবং পিঙ্কি, তোমরা তোমাদের বলবার বিষয় শুরু করো। দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা অভিষেক, দীপ, রাজীব এবং পিঙ্কি, তোমরা আশা করি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। তো অভিষেক মনে হচ্ছে নেই ম্যাম, তো আমি শুরু করছি। হ্যাঁ আছি ম্যাম, আমরা একসাথে ক্লাস করছি। তাহলে অভিষেক তুমি আগে স্টার্ট করে দাও, আমি লাস্টে। তুমি আগে করো। প্রথমেই শ্রদ্ধা জানাই কবি শঙ্খ ঘোষকে। শ্রদ্ধা জানিয়ে আমি আমার কবিতা শুরু করছি। মূর্খ বড় সামাজিক নয়, ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা বলা হলো। চতুরতা ক্লান্ত লাগে খুব, মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জেলে চুপ করে নীলকুঠিতে বসে থাকি। মনে হয় পিশাচ পোশাক খুলে ফিরে নি মানবী শরীরই একবার। দ্রাবিড়োত্তর সময় ঘরে বসে আগে জলীয়তা তার, ভেসে ওঠা ভেলা জুড়ে অত্যন্ত শয়ন লাগে ভালো। যদি তাই লাগে তবে ফিরে এসো, চতুরতায় যাও, কিবা আসে যায়। লোকে বলবে মূর্খ বড়, লোকে বলবে সামাজিক নয়। এই বলে আমি আমার কবিতা শেষ করলাম। অভিষেক, তোমরা এবার বলো। প্রথমে কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার থেকে পাঠ পার মুহূর্তে আমি জানি এর দ্বারা ওই বালকের কিছুমাত্র কাজে লাগি না আমি, বরং বাঁচিয়ে রাখি একটা সামাজিক অন্যায়। তাহলে কি করব? যেমন অনেকে বলে থাকেন, সবে এসো এই অসঙ্গতিকে প্রশ্রয় দিও না, তেমনি করে সরে আসবো। আমি কি জানি না যে এই উপদেশ বস্তু এক আত্মত্রাণের ইচ্ছে মাত্র, না দিয়েই কি আমি সেই অন্যায়ের বিরুদ্ধতা করতে পারছি কিছু? তাই দেয়া না দেয়ার জটিল মন নিয়ে পথ চলতে হয় আমাদের। করুণা আর পরিহাস একই সঙ্গে জমে ওঠে মনের মধ্যে। এই বিরোধী ব্যক্তির মধ্য থেকেই আমাদের জানতে হয় সত্য। আমি কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে তার পত্র পাঠ করতে চলেছি। আসলে সত্যকে কখনো এক পাশ থেকে দেখা যায় না, সেভাবে দেখলে তার আধখানা মুখ মাত্র চোখে পড়ে। আর অর্ধ সত্যের চেয়ে ভয়াবহ আর কিছুই নয়। ভাষা ঝাপসা করে দেয় ভাষার প্রাচীর। এ হলো তেমনই সত্যের আধখানা মুখ, নীরবতা চাই। এইটাই লোকের কাজ, এই ভাষা দিয়েই ভাষার মিথ্যেকে জয় করা। সত্যিকারের লেখক তো সত্যেরই উচ্চারণ করতে চাইবেন ভাষায়, ভাষারই মধ্যে ধরতে চাইবেন নীরবতার অবাধ বিস্তার। নীরব দিয়ে নীরবকে নয়, শব্দ দিয়েই নিস্তব্ধকে ধরতে চান লেখক, সেইখানেই তার পরীক্ষা। আপনার কথা শুনবে না হয়তো কেউ, কিন্তু যে কথা আপনার বলার তা তবু আপনাকে বলে যেতেই হবে। এই জন্যে যে কেউ জানে না গোপনে কেমন ভাবে সঞ্চিত হতে থাকে কথার শক্তি। কেউ জানে না কোন তরুণ বা তরুণীর বোধ আপনি শুদ্ধ করে দেন মুহূর্তের জন্য, আর এইভাবে
তৈরি হয়ে ওঠে হয়তো বা এক ভবিষ্যতের ব্যক্তি, হয়তো একজন মাত্র। শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার পত্রপাঠ শুরু করছি। আর সকলে মিথ্যে বলে বলুক, দু চারজনের কাছে আমি সত্য চাই। আর সকলে ভ্রান্ত করে করুক, দু চারজনের কাছে আমি ব্রত চাই। আর যদি তাই না হয়, যদি সত্য একটি তীর উৎপন্ন না হয়, একজনের তৃষ্ণাকণ্ঠী যদি না ভেজে, তবু আপনাকে বলতেই হবে, কেননা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে এই বলাটা লেখকের সজাজে নিয়তি। এই অবসরের মধ্যে দাঁড়িয়ে জনহীনতার মধ্যে সত্য স্থির করা, দাঁড়িয়ে থাকা। পত্রপাঠ শেষ করলেন। ধন্যবাদ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের। হ্যাঁ, আমরা তার কবিতার মধ্যে থেকে শব্দ আর সত্যকে খুঁজে পাই। উনি বারবার দেখিয়েছেন লেখকের বলার জায়গা কেমন ভাবে শক্ত হয়ে উঠতে পারে, এক অনুত্তেজিত উচ্চারণের মধ্যে দিয়েও কি করে কণ্ঠ সুদৃঢ় হতে পারে। এখন আমি আমাদের শিক্ষা বিজ্ঞান বিভাগীয় প্রধান ডক্টর নান্দি নিয়োগীকে আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। চামেলি, আমি একটু পরে আসছি। হ্যাঁ, সঞ্জয় স্যার যখন বলবেন তার একটু পরে হয়তো সঞ্জয় স্যারের বলার সাথে আমি যে কবিতাটা ভেবেছি আজকে পাঠ করব, সেটা হয়তো কিছু প্রাসঙ্গিকতা থাকবে। আর আমি একটা কাজ করছিলাম, আমি আপনাকে একটু পরে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। যে জায়গাটা দিয়ে প্রিন্সিপাল ম্যাডাম শুরু করেছিলেন যে কবি সত্তার পাশাপাশি তার এই মানুষ সত্তা, কিন্তু আমরা কবি নিরিখেই তাকে প্রথমে তো দেখতে শিখি। সেই কবি মানুষটি ভেবেচিন্তে কথা বলেছেন অনেক জায়গায়, মাঝে মাঝে শব্দহীন হয়েছেন, তার নৈশব্দ অনেক কথা বলেছে, তার প্রতিবাদ বরাবর এমনই হয়েছে। যা কিছু বক্তব্য, যা কিছু বিষয় তিনি কখনো সোচ্চার হয়ননি, অথচ উচ্চারণ করে গেছেন নির্ভীকতার সাথে। তার এই প্রতিবাদের ভাষা দেখে আমরাও আমাদের সিদ্ধারাটা সোজা করে নিতে শিখেছি। যেখানে আজকের তারিখে দাঁড়িয়েও আমরা বিভিন্ন জায়গায় আত্মঘাতী বাঙালির আত্মহননের বিভিন্ন যে পন্থা, সেই জায়গাতেও যে মানুষটি, ওই ঋজু সরল যে মানুষটি শিখিয়ে দিয়ে গেছেন, তার সম্পর্কেই, তার এই প্রতিবাদ, তার এই কথা নিয়েই চতুর্থ সেমিস্টারের ছাত্রীরা আমাদেরকে কিছু বলবে। তারই রচনা থেকে পাঠ করছে চতুর্থ সেমিস্টারের ছাত্রীরা। ফিজা, দীপিকা, শর্মিলা, তোমরা বলো। কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে আমি তারই রচনা থেকে কিছুটা অংশ পাঠ করে শোনাচ্ছি। লেখা যখন প্রত্যক্ষ রাজনীতিতে ছুঁয়ে থাকে, তখনই এই প্রশ্নটা আরো জটিল হয়ে দেখা দেয়। আরো জটিল, কেননা প্রতি নিঃশ্বাসে তখন পরখ করা হয় তুমি কোন দলে। খুব ছেলেবেলায় সম্ভবত শিশু সাথীর পাতায় নাকি অন্য কোথাও ফিরে ফিরে কেবলই একটা বইয়ের বিজ্ঞাপন দেখতাম, তুমি কোন দলে। নামটা টানতো খুব, কিন্তু বইটা পড়া হয়নি, আজও পড়া হয়নি। তবু সেই নাম বিধে আছে মাথার মধ্যে, কেননা এখন চলতে ফিরতে, উঠতে বসতে সবাইকে অনুচ্চারিত একটা জিজ্ঞাসার মধ্যে দিয়ে দেখতে চাইছে, তুমি কোন দলে। এক হিসেবে তর্ক তুলতে পারেন কেউ, তাই তো হওয়া উচিত। বালক নীতি বা সাহিত্য নীতি যেই হোক না কেন, অন্তত থাকবার কথা সেই ভাবনা, তার বিরোধী ভাবনা, ভিন্ন কোনো ভাবনা, এমনই করেই তো টুকরো টুকরো অনেকগুলো ভূমি তৈরি হয়। এটা তো জেনে নেওয়াই চাই যে তার কোন জায়গায় দাঁড়িয়ে আছো তুমি। লেখার মধ্য দিয়ে বা কাজের মধ্য দিয়ে এই অবস্থানটিকে দেখতে চাওয়ারই তো অন্য নাম হলো উচ্চারিত বা অনুচ্চারিত ওই প্রশ্ন, তুমি কোন দলে। সেটা কি সঙ্গতই নয়? ঠিক, কিন্তু মুশকিল এই যে দৃষ্টিভঙ্গিগত এই দলের ভাবনাকে কমিয়ে আমরা খুব ছোট করে আনছি।
খুব সংকীর্ণ। সেই সংকীর্ণতায় দল কথাটার কোনো দর্শনগত ভিত্তি আর বড় হয়ে থাকে না, বড় হয়ে ওঠে নিছক একটা পার্টিগত ভিত্তি। যুক্তিক্রমটা ঘুরে যায় তখন। এটা যথার্থ বলি আমার পার্টি এটা করে, এই ধারণাটা উল্টে গিয়ে দাঁড়ায় আমার পার্টি এটা করে বলেই এটা যথার্থ। দল যখন আমার কাছে দলীয়তা চাই, তখন এই বিচার বিসর্জন চাই, বুদ্ধি সমর্পণ চাই। রচনা শেষ করলাম। ফিজা, তুমি আছো? হ্যাঁ ম্যাম আছে। হ্যাঁ, বলো। সেই বুদ্ধি সমর্পণ যে চায়, সেই প্রসঙ্গে তুমি বলো। তখনই যে কোনো উচ্চারণের সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে সবাই দেখতে চান এই লেখায় বা এই কাজে তুমি কাকে সমর্থন করছো, কার বিরোধিতা করছো। কিন্তু সমর্থন তো কোনো ব্যক্তিকে অথবা গোষ্ঠীকে নয়, সমর্থনের কথা ছিল তো কোনো কাজকে, কোনো পদ্ধতিকে। একজন মানুষ যাকে তুমি নির্ভরযোগ্য ভালো মানুষ বলেই ভাবো, তিনি কি কখনো এমন কাজ করতে পারেন না যা আমার বিবেক সমর্থন পায় না? যদি তিনি তা করেন কখনো, তবে সে কথা কি আমার পক্ষে অসঙ্গত হবে? সে কথা বললে কি এই মানুষটির বিরুদ্ধে কথা বলা হবে, নাকি তার একটি ভাবনার বিরুদ্ধে মাত্র, তার বিশেষ একটি কাজের বিরুদ্ধে? এইখানে একটা জোট তৈরি হয়। আর কাজের সঙ্গে ব্যক্তিকে আমরা একাকার করে নিই। বিচ্ছিন্ন কোনো ব্যক্তির বিষয়ে যেমন এটা সত্য, কোনো একটি দলের বিষয়েও তাই। প্রতিটি কথাকে, প্রতিটি কাজকে তার নিজের মূল্যে বিচার করা ছাড়া আমাদের আর উপায় কি? তাই যদি না করি, তাহলে অগোচরে আমরা প্রতিষ্ঠানগত হয়ে পড়ি। তাহলেই দেখা দিতে পারে এক ধরনের ধর্মীয় অন্ধতা। আমাদের দেশ জুড়ে এইটাই একটা ভয়ের দিক এখন। যাকে আমরা অথবা ভালোবাসি, তার বিষয়ে কোনো প্রশ্ন করা চলবে না। তার সবটাকে আমরা মেনে নিতে নির্বিকার এবং নির্বিচারে আনুগত্যে। আর অন্যদিকে যার বিষয়ে আমাদের সামান্য কোনো প্রশ্ন উঠবে, তাকে ভাবতে হবে স্বর্গতভাবে অপরিহার্য ও ঘৃণ্য। এই জায়গায় এসে যদি মানুষ দাঁড়ায়, তবে তার মতো সর্বনাশ আর নেই। শর্মিলা? ইয়েস ম্যাম। হ্যাঁ, বলো। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা তুমি কোন দলে? ম্যাম শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, বল। ম্যাম বলছি শোনা যাচ্ছে তো? বলো। তুমি কোন দলে? বাঁশের হাতল কেউ দ্রুত পায়ে ছুঁতে এলে আগে তাকে প্রশ্ন করো, তুমি কোন দলে? ভুকা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো, তুমি কোন দলে? পুলিশের গুলিতে যে পাথরের লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল। তোমার দু হাতে মাখা রক্ত কিন্তু বলে এর কোনো হাতে রং আছে, কোন হাতে নেই। টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখে কার মুখে উল্কি আছে, কার মুখে নেই। কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দলে? কে মেরেছে ভিলাইতে ছত্রিশগড়ের গায়ে, কে ছুটেছে কার মাথা নয় তত দামি। ঝনঝন ঝনঝন নাচ হবে কোন পথে, কোন পথে হতে পারে আরো লঘুগামী। বিচার দেবার আগে জেনে নাও, দেগে দাও, প্রশ্ন করো, তুমি কোন দলে? আত্মঘাতী ফাঁস থেকে বাঁশি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো, তুমি কোন দলে? রাতে ঘুমাবার আগে, ভালোবাসবার আগে প্রশ্ন করো, কোন দল? তুমি কোন দল? ধন্যবাদ। আমরা শুনলাম তুমি কোন দল, যে প্রশ্ন আমাদের রাতে ঘুমাবার আগে ভাষা কেমন? কবি শঙ্খ ঘোষ আমাদের
তার জীবনচর্যা দিয়ে দেখিয়েছেন। এই প্রসঙ্গে আমি আমাদের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সঞ্জয় ঢালিকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ওখানে অত্যন্ত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ঠিক আছে, সেই আন্তর্জালিক মাধ্যমের এটা আমাদের একটা মানে ত্রুটির দিক যে আমরা সবসময়, কিন্তু তাও আমি বলবো কিছু বলতে, যতটুকু বলা যায় 2-4 কথা যদি তিনি আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ চামিলি ম্যাডামকে। আসলে আমি এমন একটা জায়গায় আছি, সেখানে খুব সমস্যা হচ্ছে। এমনিতেই ভোটের উত্তপ্ত পরিবেশ চারিদিকে, তার মাঝখানেও প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই বাংলা বিভাগীয় প্রধান এবং যারা চামিলি ম্যাডাম আছে তাদের, এবং অবশ্যই আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে, যার উৎসাহ এবং অনুপ্রেরণায় আজকের এত একটা সত্যি প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটা এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আমি সত্যি বলছি যে কি বলবো জানি না, কারণ এটা আমাদের কাছে একটি অপূরণীয় ক্ষতি। আর শঙ্খ ঘোষ সম্পর্কে সত্যি খুব যে আমার খুব পড়াশোনা আছে বা আমি যে খুব কবিতা ভালোবাসি এমন নয়। তবে আমি জাস্ট 2 মিনিটে 1 মিনিটে দুটো কথা বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। সেটা হচ্ছে যে আমরা জানি যে সম্ভবত সালটা 2012 বা 13, যখন একটি রাজনৈতিক বিষয় চলে আসবে। আসলে শঙ্খ ঘোষের কবিতার মধ্যে দিয়ে সবসময় তো একটা প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে। সেটা আমাদের একজন ছাত্রী বলছিলেন, বলছিল এবং একটু বলল। আমি শুরু করছি। আমার একদম হালে যে সমস্ত দুটো ঘটনা, তার মধ্যে আমি একটি ক্লিপে জড়িত ছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল যে ওনার সঙ্গে কলকাতা রাজপথে হাঁটার, যখন ঘটনা ঘটে নারী নিধনের ঘটনা ছিল, এবং ওই শঙ্খ ঘোষকে এবং প্রায় আমি মিছিলে ছিলেন তাদের প্রতিবাদের, কিন্তু শঙ্খ নামক এই লোকটি, এই প্রতিবাদটি উপস্থিত ছিল বলেই অনেক গুণ সেই প্রতিবাদের কিন্তু আমার একটা সেখান থেকেই এই অসাধারণ যে শক্তি দিয়ে কোন রাজনৈতিক শক্তিকে ভয় না পেয়ে শাসকের যে প্রতিবাদ করে দেয়। আমি আরেকটি বিষয় দিয়ে বলছি, সেটা হচ্ছে যে 2000 তার যেখানে তিনি কবিতা ভারতের কাব্য বলে অনুষ্ঠান 2000 দিল। সেখানে অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়েছে। এসেছে বন্ধু, বন্ধু রবীন্দ্রনাথকে জানতে চান, রবীন্দ্রনাথের প্রতি তার ভালোবাসে এইরকম ব্যাপার। তো কথা প্রসঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে। সঙ্গে বন্ধু হঠাৎ রবীন্দ্রনাথ উঠে যখন আসে, তখন বন্ধু করে বলে ফেললেন যে বাবরি মসজিদে তার যে শঙ্খ ঘোষের যিনি বন্ধু বন্ধুর বাবরি মসজিদ ঘটনাতে অংশগ্রহণ করেছিলেন। সেই বন্ধুটির সঙ্গে কোন রকম ভাবে আলাপ আলোচনায় আর উৎসাহিত করবার যেই যায় সেই সঙ্গে বললেন যে তোমার সঙ্গে আর তোমার যোগাযোগ চাই না। এটা কি সংশয়? এই যে দৃঢ়তা, যেটা আমাদের সত্যি এই ভারতবর্ষের দাঁড়িয়ে
সাম্প্রদায়িক যে একটু কথায় মানুষের জন্য সম্ভব। কালো কবি সেখানে কিন্তু জায়গায় তার বন্ধুর সঙ্গে একটা কথোপকথন এবং সূত্র ধরে তিনি একটা বন্ধুর সঙ্গে সম্পর্ক নষ্ট কিন্তু নয়। এই যে জায়গাটা তৈরি সাম্প্রদায়িক হানাহানি কি কিন্তু যে আজকের ভারতবর্ষের পথ আমাদের একটা ভাবে যদি আচ্ছা, এতক্ষণ শুনছিলাম। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলা বিভাগকে এই অনুষ্ঠান, এই স্মরণ সভার আয়োজন করার জন্য। বাংলা বিভাগ প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়া সঙ্গে সঙ্গে এই প্রস্তাবটি অনুমোদন করেন এবং এই যে আজকে এতক্ষণ শুনছিলাম আমাদের শিক্ষার্থীরা তারা যে এই স্মরণ সভার জন্যই অন্তত শঙ্খ ঘোষ মহাশয়কে চিনছে এবং অনেকেই হয়তো তার লেখা পড়তে আগ্রহী হয়ে উঠবে আমি আশা রাখি ভবিষ্যতে। সবটাই আমাদের চারপাশে যা ঘটে চলেছে একদম খুব সহজ করে, মানে আমরা জানি যে সহজ কথা সহজে বলা যায় না। সে অনেকদিন আগে একজন বলে গেছেন যে সহজ কথা যায় না বলা সহজে। তো যখন শঙ্খ ঘোষ পড়ি তখন এটাই মনে হয়েছে যে দৈনন্দিন জীবনে চারপাশে যা ঘটে চলেছে বুঝতে পারি কিন্তু বলতে পারি না। তো আমি সেরকমই একটি কবিতা পছন্দ করেছি বলার জন্য। মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই আসবেন আজ বিকেল বেলায়।
সকাল থেকে অনেক রকম বাদ্যি বাদন, পুলিশ বাহার, আমরাও সব যে যার মতো জাপটে আছি ঘর খোয়ানো পথের কোনা। মন্ত্রীমশাই আসবেন আজ, তখন তাকে একটি কথা বলবো আমি, বলবো যে এই যুক্তিটা খুব বুঝতে পারি, সবাইকে পথ দেবার জন্য কয়েকজনকে সরতে হবে, তেমন তেমন সময় এলে হয়তো আমায় মরতে হবে, বুঝতে পারি। এই যুক্তিতেই ভিটে মাটির ওড়না ছেড়ে বেরিয়েছিলাম। অনেক আগের রাত দুপুরের ঘোরের মতো কণ্ঠাবধি আড়িয়ালের ঝাপটা লাগা থামিয়েছিলাম। কম্বুরেখায় অন্ধরেখায় মানিয়েছিলাম ছাড়তে হবে, সবার জন্য কয়েকজনকে ছাড়তে হবে। কিন্তু সবাই বলল সেদিন, হাকা পুরুষ, হদ্দ কাঙাল, চোরের মতো ছাড়লে নিজের জন্মভূমি। জন্মভূমি কোথায়? আমার জন্মভূমি খুঁজতে খুঁজতে জীবন গেল, দিন কেটেছে চোরের মতো, দিন ভিখারির ঘোরের মতো। যাতে গিয়ে স্পষ্ট হলো সবার পথে, সবার সঙ্গে চলার পথে আমার শুধু কুপল বাধা। আমার বাধা জীবন জুড়ে এই করেছি, দেশটাকে যে নষ্ট করে দিলাম, ভেবে কষ্ট হলো। এখান থেকে ওখানে যাই, এ কোণ থেকে ওই কোণাতে, একটা শুধু পুরনো জল জমতে থাকে চোখের পাশে, আনিয়ালের কিনার ঘেঁষে। কিন্তু তবু বুঝতে পারি সবার জন্য এই আমাদের কয়েকজনকে মরতে হবে। একটা কেবল মুশকিল যে মন্ত্রী মশাই, ওদের মতো সবার মতো এই ভুবনের বিকেল বেলায় জন্মভূমি পায়ের কাছে সন্ধ্যা নেমে আসার মতো মাঝে মধ্যে আমারও খুব বেঁচে থাকতে ইচ্ছে করে, খুব বেঁচে থাকতে ইচ্ছে করে। তার কি করা? নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডামকে। আমাদেরও খুব বেঁচে থাকতে ইচ্ছে করে, আর সেই বাঁচারই রাস্তা বোধহয় আমরা শঙ্খ ঘোষের হাত ধরে দেখে নিতে পারি। সবাই এখানে আমরা যারা জানি, যারা জানি না, যারা নতুন করে জানবো, তাদের সবার কাছেই এই মানুষটার কবি হিসেবে পরিচয়, তার ব্যক্তি সত্তা হিসেবে পরিচয়, তার আরো একটা পরিচয়, তিনি অধ্যাপক, তিনি মাস্টারমশাই, দীর্ঘদিন যাদবপুরে পড়িয়েছেন। এবং একটু আগে আমাদের এক ছাত্রী আবৃত্তি করলো, মূর্খ বড় সামাজিক নয়। তার ওই পড়ানোর যে ভঙ্গি, তিনি যেভাবে ক্লাসে আসতেন, দরজাটা আলতো করে বন্ধ করে দিয়ে শান্ত গলায় উচ্চারণ করতেন, আজও প্রবাদ হয়ে রয়েছে তার পড়ানো রক্তকরবীর ক্লাস। প্রতি ক্লাসের শেষে তিনি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতেন রক্তকরবী সেই বই। মানে তিনি এমন ভাবেই ছাত্রছাত্রীদেরও মর্মে গিয়ে পৌঁছেছেন। তার ছিল সস্নেহ এক আশীর্বাদ, যা তিনি আমি এমন সময় হয়েছি যে, বা এমন ভাবেই হয়েছে যে তাকে তো আমরা মাস্টার মশাই হিসেবে পাইনি, কিন্তু তার লেখা, তার সম্পর্কে যারা বলেছেন, তাদের সেইটুকু শুনেই এত আপ্লুতা কাজ করে যে মনে হয় যে না জানি সেই ক্লাসে থাকলে আমি কতখানি সৌভাগ্যবান হতে পারতাম। এইরকমই এক ছাত্র মনে এসে গেল। খাদ্য আন্দোলনের কথা হচ্ছিল, যমুনাবতীর কথা হচ্ছিল, নিভন্ত ওই চুল্লিতে মা একটু আগুন দে, এসে যায় নকশালবাড়ি আন্দোলনেরও কথা। ওই চারটে কবিতার লাইন বারবার পড়তে গিয়ে গায়ে কাঁটা দিয়ে যায়। ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রূপমার্চ, তার মাঝখানে পথ পড়ে আছে কৃষ্ণচূড়া।
নিচু হয়ে বসে হাতে তুলে নিন তোমার ছিন্ন শির তিমির। এই তিমির আসলে তিমির বরণ সিংহ, ওনারই যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা অনার্সের ছাত্র, যাকে হাজারিবাগ জেলে হত্যা করা হয় নকশালবাড়ি আন্দোলনের সময়। এই কথা এসে যায় শঙ্খ ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে, তেমনই তিনি এক মাস্টার মশাই যার প্রতিবাদের ভাষা, যার বলার কথা, যার নৈশব্দ আসলে একটা দীর্ঘ চিৎকার। এই মাস্টার মশাইয়ের তো একটা দিক আমরা দেখলাম যে, কিন্তু এই মাস্টার মশাই আবার যখন ছোটদের জন্য ভাবেন, সেই ভাবনাও কেমন সুন্দরভাবে আমরা দেখতে পাই যে আজকের দিনে দাঁড়িয়ে যখন একজন অশীতিপর লেখক লিখছেন, আমি খুব সাম্প্রতিক তার একটি ছোটদের কবিতার বই থেকে বলছি, আর দুটি কবিতার বইয়ের কথা আমাদের ছাত্রী তখন বলল যে শব্দ নিয়ে খেলা, কথা নিয়ে খেলা। আমি শব্দ নিয়ে খেলা বইটার মধ্যে এত সুন্দর সুন্দর করে ছোট ছোট করে বানান কিভাবে আমরা লিখবো, রস্যই হবে না দীর্ঘই হবে, এত সুন্দর করে বলা যে তার ওই বানান ভুলের আর দৌরাত্ম্যটা থাকে না। এত সহজ করে তিনি দুটো চরিত্রের মাধ্যমে, কাকু টুম্পি আর নন্তু, এদের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। ঠিক সেই রকমই আজকের ছোট বাচ্চাদের জন্য তার যে একটা সহৃদয় সজল মন, সবসময় সবার জন্যই এক মানবিক অনুকম্পায় কাজ করে গেছে, সেটা ছাত্রছাত্রীদের কথা ভেবেই আমার এখানে খুব বলতে ইচ্ছে করছে যে আজকে ছাত্রছাত্রীরা আমরা সেমিস্টার, পরীক্ষা এসব নিয়েই শুধুমাত্র ভেবে কলেজ হোক স্কুল হোক সেই পড়াশোনার যে আনন্দের দিন, আনন্দের সময়, সেটাকে আমরা নষ্ট করে দিই। এই প্রসঙ্গে ওনার একটা মজার কবিতা, মজার অথচ লক্ষ্য করে দেখো যে বা দেখুন যে সেটার মধ্যে কোথায় গভীরে গিয়ে লাগে পরীক্ষা। পরীক্ষাটাকে উপেক্ষা দিয়ে পরীক্ষা করে দেখো। ধরা যাক তুমি 10-এর মধ্যে পাওনি কখনো 1ও, তা বলে কি ভাবো ওটা জীবনটা বেনো জলে গেল ভেসে? এই পৃথিবী যেন হয়নি এখনো ততটা সর্বনেশে। সবাইকে শুধু চাঁদ হতে হবে এমন কি কথা আছে? কত অসংখ্য নক্ষত্র তো আকাশে আকাশে ভাসে, তা ভুলে দুনিয়া বাধা অভ্যাসে ছুটেছে কিসের ঝোঁকে? পরীক্ষাটাকে পরীক্ষা করে দেখেনি এখনো লোকে। এই পরীক্ষার স্রোত আমাদের জীবনে চলতে থাকে, কিন্তু উনি কি অনায়াসে চাঁদ হওয়া দূরে থাক, নক্ষত্র হয়ে ভেসে থাকলেও ক্ষতি নেই। এই পৃথিবী এখনো ততখানি সর্বনাশা নয়, সেখানে আস্থা আছে। এই যে মানুষের প্রতি মানুষের ভরসা, এই ভরসাতেই তিনি পাড়ি দিয়েছেন। আমরা শুধুমাত্র বাংলা সাহিত্যের কথাই বলবো না, শঙ্খ ঘোষের ইংরেজি সাহিত্যেও সমান পাণ্ডিত্য ছিল, এছাড়া অন্যান্য ভাষাতেও। তার অনুবাদের জগৎ সম্পর্কে আমরা শুনে নেব আমাদের ইতিহাস বিভাগের অধ্যাপক শঙ্খ বারিকের থেকে। শঙ্খ বারিক কি আছে, আমি তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ধন্যবাদ চামেলি ম্যাডাম। আজকে একটা গভীর নৈশব্দের মধ্যে যখন চেতনা ডুবে রয়েছে, এরকম একটা সময় দাঁড়িয়ে আমাদের মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ব্যক্তিগতভাবে আমার নিজের অতি প্রিয় একজন সাহিত্যিক, তাকে স্মরণ করতে চাইছে। সবচেয়ে বড় বেদনা এবং পীড়ার কারণ হচ্ছে আমার কাছে যেটা, যে কয়েকদিন আগেও এই যে দীর্ঘদিন ধরে বাড়িতে আটকে থাকা এই অবস্থায় শঙ্খ ঘোষকে আবার নতুন করে একটা পড়বার সুযোগ হচ্ছিল এবং সেই পাঠটা অন্যদের সাথে ভাগ করে নিচ্ছিলাম। সেইটা যে হঠাৎ করে এরকম একটা ধাক্কা খেয়ে যাবে, যে তার স্মরণ সভা করতে হবে এবং তার স্মরণে কিছু বলতে হবে,
এটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। যাই হোক, প্রথমেই আমার সেই প্রিয় কবি, প্রিয় সাহিত্যিকের প্রতি উদ্ধার্ঘ নিবেদন করি। একটা বিশেষ দিক নিয়েই শুধু বলার জন্য বললেন চামেলি ম্যাডাম, সেটা হচ্ছে যে তার অনুবাদের দিক। এখনো অবধি আমরা শঙ্খ ঘোষের সাহিত্য চর্চা, তার ব্যক্তিগত যাপন চর্চা, মাস্টারমশাই হিসেবে শঙ্খ ঘোষের যে অভিমুখটা পেলাম, সেই অভিমুখেরই অনুসারী হচ্ছে তার অনুবাদ সাহিত্য চর্চা। খুব অল্পই তিনি অনুবাদের কাজ করেছেন, এবং যে অনুবাদের পরিপ্রেক্ষিত বা পরিসরটাকে তিনি বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে নাটক। এবং যে কথাগুলো সঞ্জয় স্যার বলছিলেন, কিংবা আমাদের নান্দি ম্যাডামের পাঠ করা কবিতায় ধরা পড়লো, যে দীর্ঘদিন ধরে আমরা একটা অসহিষ্ণুতার বাতাবরণের মধ্যে দিন কাটাচ্ছি, যেখানে পরস্পরের প্রতি এই জায়গাটা ভীষণভাবে নড়বড়ে হয়ে উঠেছে। ঠিক এইরকম একটা বছরের পর বছর কাটানো, একটা শৈশব কৈশোর বেড়ে ওঠা, এইটা থেকে কি করে বেরিয়ে আসা যায়? এই জায়গায় দাঁড়িয়ে সহমর্মিতা, পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা, এইটার যে চর্চা হওয়া দরকার, গণপরিসরে এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার, এই তাগিদটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তিনি অনুভব করেছেন। এবং সেটা যে শুধু নিজের লেখার মধ্যে দিয়ে এমনটা নয়, অন্য ভাষায় যারা লিখছেন, সাহিত্যের অন্যান্য যে অনুষঙ্গ, অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে, শুধু কাব্য বা গদ্য নয়, নাটকের মতো যে পরিসর রয়েছে, যার মধ্য দিয়ে আরো বেশি করে জনপরিসরে এই বার্তাটা পৌঁছে দেওয়া যায় যে অসহিষ্ণুতা, আস্থা হারিয়ে ফেলার এর যে কি কঠিন পরিণতি, আর এর ঠিক বিপ্রতীপে সহমর্মিতা, পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা, এটা যে কতটা জরুরি, এই বার্তাটা জনপরিসরে পৌঁছে দেওয়ার জন্য নাটক একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই তার নাটকের অনুবাদ করা। আমরা যদি দেখি যে 1960-এর দশকে ভারতীয় সাহিত্যের যে অবস্থান, সেখানে দাঁড়িয়ে তিনজন নাট্যকারকে বিশেষভাবে আমাদের স্মরণে পড়বে। বাংলায় বাদল সরকার, মারাঠিতে বিজয় তেন্ডুলকার, আর কন্নড় ভাষায় গিরিশ কনরাড। এই তিনজন এই সময় নাটক লিখছেন, নাটক করছেন, যে নাটকে বারবার উঠে আসছে এই অসহিষ্ণুতা, আস্থা হারিয়ে ফেলা, বিভেদের বিরুদ্ধে একটা প্রতিবাদের স্বর। আর এর বিপ্রতীপে বারবার তারা যেটা বলছেন যে সহমর্মিতার কথা। এই জায়গায় দাঁড়িয়ে শঙ্কর ঘোষের মনে হয়েছিল যে বাঙালি গণপরিসরে গিরিশ কনরাডের নাটককে, গিরিশ কনরাডের বক্তব্যকে পৌঁছে দেওয়া দরকার। তাই আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর ঘোষ যে অনুবাদের কাজে হাত দিচ্ছেন, সেখানে তিনি গিরিশ কনরাডের নাটককে অনুবাদ করছেন। দুটো খুব গুরুত্বপূর্ণ নাটক 90-এর দশকে তিনি অনুবাদ করছেন। গিরিশ কনরাডের একটা বিখ্যাত নাটক তালেদণ্ড, এই তালেদণ্ড নাটকটা 1990 সালে শঙ্কর ঘোষ অনুবাদ করছেন। অনুবাদদার তিনি নাম দিয়েছিলেন, অনুবাদ নাটকটার নাম দিয়েছিলেন শঙ্কর ঘোষ রক্ত কল্যাণ। আসলে কন্নড় ভাষায় এই তালেদণ্ড কথার যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে শিরচ্ছেদ। এই যে মন্ডল কমিশন, বাবরি মসজিদের কে ঘিরে যে বিবাদ বিচ্ছেদ,
এই পরিপ্রেক্ষিতটা বারবার এই সময় গিরিশ কনরাডের নাটকে উঠে আসছে। এই জায়গাটা গিরিশ কনরাডের যে জায়গাটা ছুঁতে চাইছেন, তার যে বক্তব্য, সেইটা শঙ্খ ঘোষের মনে হয়েছিল যে বাঙালি শিক্ষিত মানুষের জনপরিসরে পৌঁছে দেওয়াটা খুব জরুরি। এই জায়গায় দাঁড়িয়েই তার গিরিশ কনরাডের নাটকের অনুবাদ করা, আরো একটি নাটক তিনি অনুবাদ করছেন হয় বদল নাম দিয়ে। এবং এই সময়ে কলকাতার শুধু জনপরিসরে নয়, কলকাতার শিক্ষিত মানুষের পরিসরেই নয়, জেলা শহরগুলোতে কিন্তু শঙ্খ ঘোষের অনুবাদ করা গিরিশ কনরাডের এই নাটকগুলো বারবার আমরা অভিনীত হতে দেখছি। এবং মফস্বল শহরের মানুষেরা আসছেন এই নাটক দেখতে। একটা চেতনার উদ্বোধন করার প্রয়াস শঙ্খ ঘোষের এই অনুবাদ কাজের মধ্যে ছিল। নিছক শুধু সাহিত্যের অনুবাদ নয়, একটা বার্তাকে তিনি চাইছিলেন এই নাটকের অনুবাদের মধ্য দিয়ে গণপরিসরে পৌঁছে দিতে। সেটা কেবলমাত্র কলকাতা কেন্দ্রিক শিক্ষিত বুদ্ধিজীবীর পরিমণ্ডলে আটকে না রেখে সেটা যাতে জেলা শহরগুলোতেও, মফস্বল শহরগুলোতে পৌঁছে যেতে পারে, এটাই ছিল শঙ্খ ঘোষের একান্ত আকাঙ্ক্ষা। এই কথাটা বারবার উঠে এসেছে আজ আলোচনায়, যে একটা শান্তি, সহমর্মিতার এই যে বার্তাটা তিনি বারবার দিতে চেয়েছেন, তার অনুবাদ কাজের মধ্যেও এই অভিমুখটাই কিন্তু নিহিত ছিল, যে অসহিষ্ণুতাকে অতিক্রম করে পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক আস্থা, এটা বজায় রাখা দরকার। আজকে আমাদের এই যে অনুষ্ঠানের যে পোস্টার, সেখানেও আপনারা এবং ছাত্রছাত্রীদের তোমরাও বলছি যে নজর করে দেখবে তার যে লেখার দুটো লাইন, তার একটি কবিতার শেষ দুটো লাইন, আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতার শেষ যে দুটো লাইনের কথা আমাদের প্রিন্সিপাল ম্যাডামও উল্লেখ করলেন, যে আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকে। বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা থেকে কিন্তু তার এই গিরিশ কনরাডের নাটককে অনুবাদ করা। এবং এই যে বেঁধে থাকার চেতনাটা, এটা শৈশব কৈশোরের দিন থেকেই যাতে গড়ে উঠতে পারে, সেই জন্য তার যে শিশু সাহিত্য, সেখানেও আমরা তার প্রকাশ দেখতে পাই। ছোট্ট একটি স্কুল নামে তিনি একটি ছোটদের জন্য বই লিখছেন। সেখানে এই যে কথাটা সঞ্জয় স্যার বলছিলেন, যে হিন্দু মুসলমানকে পরস্পরের সংস্কৃতিটার সাথে চিনতে পারা, জানতে পারা, বুঝতে পারা, এইটা খুব জরুরি। আসলে তার এই শিশু সাহিত্য, তার কবিতা, এই সবগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার এই গিরিশ কনরাডের নাটকগুলোকে অনুবাদ করতে চাওয়া। কারণ তার প্রত্যেকটা কাজে ওই বার্তাটা লুকিয়ে রয়েছে, যেটা বারবার উল্লেখ করতে এসেছে, সহমর্মিতা, পরস্পরকে চিনতে হবে, জানতে হবে, পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, এটা বজায় রাখতে হবে। আজকে শঙ্খ ঘোষের এই স্মরণ করতে চাওয়ায় আমাদের বারবার এই জায়গাটা মনে রাখা দরকার। এ সময় অসহিষ্ণুতা একটা তীব্র আকার ধারণ করেছে, একটা বিষিয়ে ওঠা সময়ে যখন আমরা যাপন করছি, সেই সময় শঙ্খ ঘোষের এই সাহিত্য চর্চার এই বিশেষ দিকটি, এই সহমর্মিতার বার্তাটা আমাদের ব্যক্তিগত যাপন চর্চায় অনুশীলন করা দরকার আছে। এই কটা কথাই ব্যক্তিগতভাবে নিজেকে শোনানো এবং অন্যদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার তাগিদ থেকেই এই কথা কটা উপস্থাপন করার চেষ্টা করলাম। আবারও শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। ধন্যবাদ। চামেলি দি আনমিউট করো। হ্যাঁ, খুবই দুঃখিত। যে কথাটা বলছিলাম, যে ধন্যবাদ শঙ্খ। আমরা এবার যাকে বলবো সেটা হচ্ছে মানে যে প্রশ্রয় বলতে পারেন, যে শুরুতেই কোনো রকম কোনো কিছুর কোনো
কোনো প্রস্তাবনা না দিয়ে দিদিকে হঠাৎ করে বলে ফেলা যায় যে দিদি আপনাকে এটা বলতে হবে। এবং আমি তো প্রায় অন্যায় দাবি দেওয়ার মতনই প্রিন্সিপাল ম্যাডামও আমার এই প্রস্তাব, দিদিও এই প্রস্তাব সমর্থন করেছেন এবং সর্বোপরি সবার এই তৎপরতায় সবাই মিলেই আজকে যে আমরা আজকের এই সন্ধে রাতে শঙ্খ ঘোষকে নিয়ে 2-4টে কথা ওনাকে স্মরণ করে খুবই সামান্য কটা কথাও যে বলতে পারছি, এটার জন্যই খুব ভালো একটা মানে ভালো লাগছে। সেই শঙ্খ ঘোষকে নিয়েই তো কথা হবে। দিদি বলুন, আপনি বলুন এবার। আপনি এবার একটু বলুন। আমি বলবো ডক্টর সংঘমিত্রা দাসকে অনুরোধ করছি বলার জন্য। চামেলি, প্রথমেই আমি এখানে চামেলি বলছিল কালকে হঠাৎই বিষয়টাই খুব আকস্মিক। চামেলি মূলত উদ্যোগ নিয়ে এই পুরোটা করেছে, সেটা ঠিক ধন্যবাদ দেওয়ার বিষয় নয়, কিন্তু এক ধরনের একটা অনুভূতি মনে হয় একটাই, সেটা হচ্ছে ভালোবাসা জানানো। খুব অল্প সময়ের মধ্যে এইভাবে একটা অনুষ্ঠানকে আয়োজন করা কঠিন। সেখানে আমাদের অধ্যক্ষ মহাশয় প্রথমেই তার অনুমোদন দিয়েছেন। আমি আমার আন্তরিক ভালোবাসা তাকেও জানাই, সবাইকেই জানাই আজকে যারা রয়েছে এবং রয়েছেন। শুনছিলাম, আসলে শুনতেই ভালো লাগছিল। বলতে গেলে যে কথাগুলো হচ্ছে সেটাই শঙ্খ ঘোষ। আমি নতুন করে যে ভাবনার জায়গাগুলো হয়তো আরো শুনলে আরো সেটা ভালোভাবে আরো বলার জায়গা ছিল, কিন্তু এমনিতেই সময়েরও একটা সীমা রয়েছে। আমি 2-1টা কথাই বলবো। যেটা খুব প্রচলিত এবং খুব জনপ্রিয় একটি পংক্তি যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, সেটার আড়ালে আছেন এমন একজন মানুষ, তিনি তার ঠিক বিপরীত একটা অবস্থানে ছিলেন, আছেনই বলবো, কারণ কবিদের তো মৃত্যু হয় না। যতই খুবই দুঃখ বোধ একরকম ভাবে আমাদের বিষাদগ্রস্ত করে ঠিকই, কিন্তু এই তো তাকে ছুঁয়ে আছি, এভাবেই তো ছুঁয়ে থাকতে হয়। আসলে যেটা দুঃখের সেটা হলো যে সামনে আছেন এরকম মানুষগুলো ক্রমে চলে যাচ্ছেন, যাদের দেখে বা দেখিয়ে বলা যায় যে আমি ওনার মতো হতে চাই। সেই জায়গাটাতে বাঙালি বড্ড নিঃস্ব হয়ে যাচ্ছে। এইটা খুব দুঃখের। কবিতা তো তার সাথে আছি আমরা এবং আমরা থাকবো। তার কবিতা শুধু নয়, যেটা আলোচনা হয়েছে, আমি তার পুনরাবৃত্তি করব না। মাস্টার মশাই হিসেবে শঙ্খ ঘোষ বা অসম্ভব ভালো গদ্যকার, সেই আলোচনাগুলো হয়েছে এবং হতে থাকবে। রবীন্দ্র গবেষক, তার যে গবেষণা, তার যে পড়ানো এবং গবেষণার মান, সে নিয়ে তো প্রচুর লেখালেখি হবে, এখন হতে থাকবে, আরো নতুন নতুন দিকও বেরিয়ে আসবে। আজকে সঞ্জয় স্যার যেখানটা বলছিলেন না যে কঠিন কথাকে সহজভাবে বলে ফেলতেন, তারও অনেকগুলো উদাহরণ তো আমরা শুনলাম। খাদ্য আন্দোলন থেকে আরম্ভ করে একদম হালের নানা বিষয়ে তিনি সোজা এবং স্পষ্ট ভাষায় তার বক্তব্য রেখেছেন। এটা খুব জরুরি। সেটা শুধু আজকে বলেছেন তা তো নয়। একটা মানুষের জীবন আর তার কাজ যখন এক হয়ে যায়, তখন ওই জায়গাটা আসে যাকে দেখে বলতে এবং ভাবতে ইচ্ছে হয় যে আমি বেশ ওনার মতো হতে চাই। আমার ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো যে এরম মানুষগুলোকে না খোঁজো, এইরম মানুষগুলোকে ছুঁয়ে থাকো, যাদের দেখে তোমাদেরও মনে হবে যে না, এই মানুষটার মতো হবে। এবং এই হওয়াটার জন্যই হয়তো যারা এখানে বড়রা আছেন তারা কম বেশি সবাই সব জানেন যেটা আমি বলবো। মূলত তোমাদেরকেই হয়তো আমি বলতে চাই কথাগুলো। দেখো, এই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বলছিলাম, এই আমার খুব অদ্ভুত লাগে, এরকম একটা পাণ্ডিত্য
বিশাল পাণ্ডিত্য, কিন্তু তার আচরণটা, তার বলার ভঙ্গি তোমরা শুনেই থাকবে অনেক জায়গাতে, খুব শান্ত ধীর ভাবে কথা বলতেন, খুব একটা অদ্ভুত, মানে উনি কথা বললেই মানে একটা হট্টগোলের মধ্যেও তোমাকে ওনার দিকে তাকাতে হবে। বলার ভঙ্গি তো নয়, আসলে ভেতরে ওই যারা অনেক জানেন না, মহাসাগরের মতো একটা অদ্ভুত প্রশান্তি থাকে তাদের, সেইটার দিকে মানুষ আকর্ষিত হয়। এবং তার যে জীবন, তার পেছনে কোনো তিনি কিন্তু ভীষণ বড় মাপের মানুষ, ভীষণ বড় মাপের কবি, সেই রকমই তিনি গবেষক, কিন্তু তার পেছনে না কোনো সেই রকম জলে কোনো বিজ্ঞাপন। এটা হচ্ছে তার সবচেয়ে আমার কাছে তার গুরুত্বপূর্ণ তার দিক বলে আমার মনে হয়। এবং আজকের সময়ে কেউ একজন সামান্য একটা কবিতা, সামান্য একটা কিছু, একটা কবিতা বলেও নয়, যা কিছু সে নিজের হতে পারে, বা বিশেষ করে বাচ্চাদের ইয়েতে আমি দেখি যে সবার বাচ্চারা কম বেশি নিশ্চয়ই তাদের প্রতিভা আছে, তা সেটা লোকে দেখাবে তো নিশ্চয়ই, কিন্তু আমি দেখেছি যে খুব সামান্য জিনিসের বিজ্ঞাপনও বিশাল বড়। কি এত তাড়া আছে মানুষের, দাঁড়াও দেখো না কি হয়। শঙ্খ ঘোষ তিনি যদি তার নিজের সম্পর্কে বলতে যেতেন বা বলতে চাইতেন, তাহলে তো মহা হইচই ফেলে দেবার মতো ব্যাপার হতো, কিন্তু না, এইটা মনে হয় তার থেকে আমাদের শেখার আছে, যে বেশি কথা আসলে বলতে নেই। দ্বিতীয় কথা হলো যে এই স্বল্পভাষী মানুষটি স্বল্পভাষী, কিন্তু কাজের জায়গা, মানে ঠিক যেটা বলার সেটা তিনি কিন্তু বলেছেন। এটা এই রেফারেন্সটা বারবার এসেছে, অনেকেই সেটা উল্লেখ করেছেন। এবং আমি একটা কথা বলতে চাই যে এক জায়গায় পড়ছিলাম যে যখন আয়লা হয়েছিল, তিনি কিন্তু তখনও তিনি যথেষ্টই তার বয়স, 2009 সাল, সেই অবস্থায় তিনি গেছিলেন, এরকম একটা টিম গেছিল, এবং একটা ওখানে তো দ্বীপের মতো অনেকটা দূরে দূরে সব জায়গায় যখন ওরকম অবস্থা থাকে, একদম সহজে পৌঁছে যাওয়া যায় না। তিনি সেই টিমের সাথে, তাকে সবাই বলেছিল আপনি বসুন, আপনাকে যেতে হবে না, কিন্তু তিনি নেমে গেছিলেন শারজেলিয়া গ্রামে তার ওই ত্রাণ বিতরণে। এটা খুব বড় কথা নয়, বড় কথাটা হলো ওই যে পাশে থাকা, হাতে হাত রেখে থাকা। এবং এটার কোনো প্রচার হয়নি, কারণ তিনি প্রচার চাইতেন না। তার সমগ্র জীবনে, তার যাপনে আসলে মানুষের কথা এবং কাজে মিল আছে, এরকম মানুষগুলোকে না ওই এক এক করে খুঁজে পেতে হয়। অনেকে অনেক কথা বলেন, কিন্তু তার জীবনটাতে দেখতে হয় সেটা তার জীবনে হয়েছে কি। সেখানে কিন্তু শঙ্খ ঘোষ ভীষণ রকম একক এবং অনন্যও বটে। এবং আরেকটা যেটা আমার তার কাছে প্রাপ্তি মনে হয়, অনেক জায়গায় তিনি খুব স্পষ্ট কথা বলেছেন, আমরা সেটা জানি। দেখো, একজন মানুষ তোমার বিরোধিতা করছেন, তার সামনে দাঁড়িয়ে স্পষ্ট কথা বলা যায়, কিন্তু বন্ধুদের বলা যায়, যেটা সঞ্জয় স্যার খুব একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। কাছের মানুষকেও তিনি স্পষ্টভাবে বলেছেন যে না, তুমি এই জায়গাটাতে আমি তোমাকে গ্রহণ করতে পারছি। সেরকমই অনেকগুলি ঘটনা আছে, আমি এত বিস্তৃত আলোচনার এখানে জায়গা নয়। আমি দুটো ঘটনা শুরু করি। একটা বেশ ধরো 90-এর দশক, সেই সময় কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী শব্দটাকে আমরা নানা রকম ভাবে ব্যবহার করে বড্ড ক্লিশে করে ফেলেছি। শিল্পী, সাহিত্যিক, তারা সব এক জায়গায় হয়েছিলেন নানা রকম একটা আলোচনার ক্ষেত্রে। সেখানে অনেকেই, উৎপল দত্তর একটা রেফারেন্সে আমি পেয়েছি এটা, উৎপল দত্ত বলছিলেন হ্যাঁ সব ঠিকই আছে, সব ভালোই আছে, চলছে। তিনি সবাই তার বন্ধু মানুষ, কিন্তু সেখানে তিনি বলেছিলেন যে মনে হয় আমাদের একটুখানি প্রতাপ, পাওয়ারের বিরুদ্ধে সচেতন হওয়ার দরকার আছে। এটা কিন্তু খুব বড় কথা। এই ক্ষমতার রাজনীতি, এই নিয়ে তো আমরা অনেক আলোচনা করছি এখন। এই ক্ষমতার বিপরীতে দাঁড়ানোটা একটা ভীষণ কঠিন কাজ,
এবং ওই যে বললাম শত্রুর বিরুদ্ধে দাঁড়াতেও খুব কলিজায় জোর লাগে, কিন্তু বন্ধুর বিরুদ্ধে দাঁড়ানোটা আরো বেশি শক্তকর। এবং আরেকটা জিনিস এখানে ছোট্ট করে বলবো যে তিনি কিন্তু নিজের মতটা বলতেন, তো মতান্তর হতো, কিন্তু তিনি এটাও বলেছেন যে মতান্তর হবে কিন্তু মনান্তর হবে। আজকের সময়ে এটাও খুব জরুরি, তার কাছ থেকে এটাও আমাদের নিতে হবে যে হ্যাঁ তুমি এইটা বলছো আমার পছন্দ নয়, কিন্তু তার মানে তুমি তোমার সাথে আমি আমার যে সৌহার্দ্য সেটা কিছু কিছু জায়গা থাকে যেখানে বন্ধ করে দিতে হয়। কিন্তু এই সভাতে অনেকেই বলতে পারে যে না ম্যাডাম আপনি এটা ঠিক বলেন, হ্যাঁ, কিন্তু তার মানে কি এটা হবে? তর্ক চলুক, কিন্তু মনটাকে বিষিয়ে দিলে চলবে না। খুব জরুরি আজকের সময়ে এই বার্তাটা। আর আমি একটা অংশের একটু ছোট করে বলবো, এটাও একটা একটা শিক্ষক সম্মেলন, সেই সম্মেলনে তিনি এসেছিলেন এবং সেখানে সবাই যেরকম হয় যে সবাই তো বলতে থাকে না ভীষণ ভালো ভালো হচ্ছে, এর মধ্যেখানে দাঁড়িয়ে সে লেখাটা অনেক বড়, আমি দুটো তিনটে লাইন একটু বলবো। দেখো, সচরাচর কোনো সংকট প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করতে গেলে আমরা দোষী কোনো প্রতিপক্ষ খুঁজে বেড়াই। প্রতিপক্ষ যে থাকে না তা নয়, কিন্তু মনে রাখা ভালো যে আসলে যেটা দরকার, লেখাটা পড়তে গেলে একটু সময় লাগবে, আমি মূল কথাটা বলছি যে আমরা সবসময় প্রতিপক্ষ যে ওর জন্য হয়েছে এইটা ভাবে খুব স্বস্তি বোধ করি। কিন্তু প্রতিপক্ষ হয়তো থাকে হ্যাঁ এর জন্য এটা হয়েছে, কিন্তু তার পাশাপাশি আরো বেশি যেটা জরুরি সেটা কি জানো তো? আত্মসমালোচনা। যে আমার কি এখানে কিছু করণীয় ছিল, আমার কি করার আছে কিছু, এবং সেটা ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্তরে। এই যে বোধটা, সেখানে তিনি বলেছিলেন যে কর্মকৃতির পুনর্বিবেচনার জায়গাটা যেন খোলা থাকে। এখানেও তাই, তার খুব প্রিয় মানুষেরা এক জায়গায় হয়েছেন, তিনি তাদের হয়েই তো গেছেন, তাদের কথাই তো বলবেন, কিন্তু তিনি কিন্তু ওই পিঠ চাপড়ে দেওয়া হ্যাঁ 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 ঠিক আছে ভালো একদম ঠিক এই দলে ছিল। এইটা তার কাছ থেকে আমাদের শেখবার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এবং শব্দ আর সত্য তার লেখা থেকেই বললাম, সেখানে এই মিথ্যে লেগে থাকা মুখগুলো না তিনি চিনতে পারতেন এবং তিনি ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এটা একটা বিশাল ব্যাপার। মানুষের শিরদাঁড়া আজকের সময় তো বটেই, শিরদাঁড়ায় সেই জোর নেই। সুতরাং এই হারানোটা ওই কারণেই মর্মান্তিক। তবু হ্যাঁ, তিনি আছেন, বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। শুধু চারটে পংক্তি বলে আমার বলাটা শেষ করছি। হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। একথা খুব সহজ, কিন্তু কেনা জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। ধন্যবাদ সবাই। কবিতা বল তার হাত ধরে হয় না। আর একটা শব্দ মাথায় এলো, অভিভাবক। আমরা জানি যে এবার আমরা কার কাছে, ওই যে সিদ্ধার্থ সোজা একটা চামেলি, আমার মনে হয় তোর নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, তুই ভিডিওটা অফ করে দেখ তো বেটার হয় কিনা কানেক্টিভিটি, কারণ কথাগুলো কেটে কেটে যাচ্ছে। আরেকবার বল।
আচ্ছা ঠিক আছে, আমি বেটার হ্যাঁ আমি যেটা চাইছি যে আমরা মানে ধন্যবাদ দেওয়ার যায়, আমরা কাল হঠাৎই থমকে গেছি, গিয়ে মনে হয়েছে যে বলতে হবে, তাই এরকম একটা আয়োজন কবিকে ওই ভালোবাসা দিদি যেটা আপনি বললেন ওই ভালোবাসার থেকে আমি কয়েকটা কথা বলে নিই। সবাইকে ধন্যবাদ, আমাদের কলেজ, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের অধ্যাপক, আমাদের সবাই আমি ওইভাবে বলতে পারছি না, কেননা কবির জন্যই মনটা এরকম হয়ে রয়েছে যে কথাটা বলতে চাই। আসলে কবি বলছেন তার একটা অসাধারণ বক্তৃতা অন্ধের স্পর্শের মতো, সেখানে তার বক্তৃতা কি অসম্ভব শান্ত আর অসম্ভব মনোরক। উনি বলছেন আমরা যখন সত্যিকারের সংযোগ চাই, আমরা যখন কথা বলি, আমরা ঠিক এমন কিছু শব্দ চাই, এমনই কিছু কথা যা অন্ধের স্পর্শের মতো একেবারে বুকের ভিতরে গিয়ে পৌঁছয়। পারি না হয়তো, কিন্তু খুঁজতে তবু হয়, সব সময়ই খুঁজে যেতে হয় শব্দের সেই অভ্যন্তরীণ স্পর্শ। কবি আর নেই, কিন্তু কবির সেই শব্দের স্পর্শ যেন আমাদের ছুঁয়ে থাকে, আমাদের লেগে থাকে, আমাদের মনের মধ্যে যেন সবসময় সজাগ থাকে তার রচনা সবকিছু। শঙ্খকে অনুরোধ করব আমাদের শেষ বেলার যে আয়োজন, মানে শেষ বেলায় আমরা একটা কোলাজ বানিয়েছি, সেটা সকলকে দেখার জন্য অনুরোধ করছি। আর সহজ হওয়ার কথা তো দিদি বললেনই, তার লেখাতেই আছে যে ঠিক আছে আমাদের অনেক কিছু না, ওই নায়ের মধ্যেই আমরা হাতে হাত রেখেই থাকবো। ওই যে কবি বলেছিলেন না যে আকাশ বেয়ে পড়লে মাথায় ঢাকবো মাথা শুকনো কাঁথায়, পায়ের তলায় সরল বিছিয়ে দেব শীতল পাটি, উল্টো দিকে বইলে হাওয়া নিকিয়ে নেব ঘরের দাওয়া, আগুন হলে সবার মাথা রাখবো হাতে তুলসী পাতা, দেখবো চেয়ে নিত্য নব জলের মতন সহজ হব। আমরা জলের মতন সহজ হতে চাই, এই ব্রত শঙ্খ ঘোষ আমাদেরকে শিখিয়ে গেছেন। শঙ্খ, তুমি এবার যেটা করেছো সেটা একটু অনুষ্ঠান এই আমাদের এই স্ক্রিনে দেখার মধ্যে দিয়ে শেষ করছি, একটু সবাই সঙ্গে থাকুন, এটা একটু দেখুন। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর গায়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয়। আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে মনে হয়। ও দেবে না নেবে? ও কি আশ্রয় নাকি আশ্রয় চায়? আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ, ওর সামনে গিয়ে দাঁড়ালে আমিও হয়তো কোনোদিন হতে পারি মেঘ। অর্ধেক শুনেছে লোকে, বাকিটুকু নিজের মতন বানিয়ে নিয়েছে। তাই তোমার মৃত্যুর পরোয়ানা প্রতিটি কথায়, তুমি প্রতি শব্দে নষ্ট হয়ে যাও। সংযোগ কোথায় আছে? খুঁজে তাকে পাবে না কোথাও। অর্ধেক বিষণ্ণ হাতে দাঁড়িয়ে রয়েছ প্রান্ত দেশে, কে তোমাকে ভিক্ষা দেবে এমন অজানা অবেলায়? কে তোমাকে স্পর্শ দেবে? কেটে যাবে দিন থেকে দিন, শব্দের ভিতরে তুমি থেকে যাবে বিবাহবিহীন। অর্ধেক বিশ্বাস নিয়ে তবু আজও কথা বলো, গাও। আমারই কি দায়ে তবে তোমাকে বাঁচাবো কোনোখানে? সংযোগ কোথায় পাবে? খুঁজে তাকে পাবে না কোথাও। যতই সহজ বল, সহজেরও 2000 মান। ভালোবাসা
অর্ধেক স্থপতি। যখন এক জীবনের কাজের আমূল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভাবি এইবার তাহলে কোন দিকে যাব, যখন এক পা থেকে আর এক পায়ের দূরত্ব মনে হয় অলিক যোজন ছায়ায় ঝাপসা হয়ে থাকা স্থিরতা, যখন মূর্তির কোনো এক নিরর্থক খণ্ড হাতে তুলে নিয়ে মনে পড়ে কোন মূর্খের স্বর্গে ছিল আমার বসবাস, কেননা আমি ভেবেছিলাম জাগিয়ে তুলতে পারি তোমার হৃৎপিণ্ড, তোমার সত্তা। যখন সেই স্তূপের ভিতর থেকে কেঁপে ওঠে হাজার হাজার নিষ্প্রাণ আঙুলের উৎক্ষেপ, যখন তার অনুচ্চার অভিযোগ গড়িয়ে পড়তে থাকে আমার সমস্ত ব্যর্থতার গায়ের উপর আগুনের ঝর্ণা, যখন কোষগুলির মধ্যে চিৎকার শোনা যায় বলো, তাহলে বলো এইবার কোন পথ আর বাকি রইল অবাধ আস্তরণের সামনে, ঠিক তখনই স্বপ্নের চেয়েও মিথ্যে এই ভ্রষ্ট সচলতার দিকে তাকিয়ে আজ খুঁজে বেড়াই অন্য আরো অর্ধেক, কেননা ভালোবাসা অর্ধেক স্থপতি। ধন্যবাদ শঙ্খ, আর ধৃতিকেও আমার ধন্যবাদ জানাচ্ছি। ভালোবাসাও ভীষণ সুন্দর হয়েছে এই কোলাজটি। চামেলি। হ্যাঁ, আমরা সবাই নিয়ে আমরা যেন আগামী দিনে চলতে পারি, এটুকু বলে এখানে শেষ করছি।